আমি বাগানে কাঁদছিলাম। দেওর এসে প্রেমের প্রস্তাব দিল। আমাকে বাড়ির পেছনে বাগানে তুমি একা বসে কাঁদছিলে বুদি। আমি জানি ভাইয়া তোমাকে কত কষ্ট দিয়েছে। প্রতিদিন দেখে আসছি তোমার চোখের জল, কিন্তু আজ আর সহ্য করতে পারছি না। তুমি আমার দেউরানী নও, আমার হৃদয়ের রানী। তোমাকে আমি বিয়ে করতে চাই। ভাইয়ার বিরুদ্ধে গিয়ে হলেও আমরা একসাথে পালিয়ে যাব, নতুন জীবন শুরু করব, স্বামী স্ত্রী হিসেবে। রাজি আছো? আমি বাগানে একা বসে সেই জীবনের কষ্ট নিয়ে ভাবছিলাম। স্বামী রোজ আমাকে অপমান করে, মারধর করে। আজও সকালে চড় মেরেছিল শুধু নাস্তা একটু দেরি হওয়ার জন্য। হঠাৎ পেছন থেকে কাঁধে হাত রাখতেই দেখি দেউর অনিমেষ দাঁড়িয়ে। কি হয়েছে বৌদি, আবার কাঁদছ? সে আমার পাশে বসল। আমি চোখ মুছে বললাম, কিছু না অনিমেষ, তুমি যাও। ভাইয়া দেখলে আবার রাগ করবে। সেই ভাইয়ার জন্য তুমি এত কাঁদো যে তোমাকে সম্মান করে না? অনিমেষ আমার চোখের দিকে তাকালো। ও আমার স্বামী, আমি আসতে বললাম, কিন্তু তোমাকে সুখী করে না। অনিমেষ হঠাৎ এক অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকালো। বৌদি, আমি আর সহ্য করতে পারছি না। আগি, কি সহ্য করতে পারছো না? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম। তখনই অনিমেষ সেই কথাগুলো বলল যা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার দেউর আমাকে বিয়ে করতে চাই? এটা কি সম্ভব? অনিমেষ, এসব কি বলছো তুমি? আমি উঠে দাঁড়ালাম। এটা সম্পূর্ণ অনুচিত। তুমি আমার দেউর, আমার স্বামীর ভাই। আমি জানি। বৌদি, অনিমেষ আমার হাত ধরল। কিন্তু আমি আর তোমার কষ্ট দেখতে পারছি না। আমি তোমাকে সত্যিই ভালোবাসি। ওই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম শ্রাবন্তী রায়। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম অনিন্দ রায়, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, অর্ণব আর দীপা। অর্ণব ১৯ বছর বয়সী, কলেজে পড়ি। দীপা ১২ বছর বয়সী, স্কুলে যায়। আজ তোমাদের একটা অদ্ভুত ঘটনা বলবো, যা আমার সাথে ঘটেছিল। গত বছর এটা এমন একটা ঘটনা যা আমার জীবনকে সম্পূর্ণ বদলে দিয়েছিল। সেদিন আমার স্বামী অনিন্দ একটা ব্যবসা মিটিংয়ের জন্য মুম্বাই গিয়েছিল। ছেলেমেয়েরাও তাদের স্কুল কলেজের ট্রিপে বাইরে ছিল। আমি একা বাড়িতে ছিলাম। রাত তখন প্রায় ১১টা। আমি শোবার জন্য প্রস্তুত হচ্ছিলাম। হঠাৎ বাগানের দিক থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম। মনে হলো কেউ যেন আমাদের বাগানের গিট খুলছে। আমি ভাবলাম হয়তো বাতাসের শব্দ হচ্ছে, কিন্তু আবার শব্দ হলো, এবার আরও স্পষ্ট। আমি ভয় পেয়ে গেলাম। রাতে একা বাড়িতে এরকম শব্দ শুনলে যে কেউই ভয় পাবে। আমি জানালা দিয়ে বাইরে তাকালাম, কিন্তু অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। আমি ফোন হাতে নিয়ে পুলিশের নম্বর রেডি রাখলাম, যাতে কিছু হলে সাথে সাথে কল করতে পারি। সাহস করে আমি ফ্ল্যাশ লাইট নিয়ে নিচে নেমে গেলাম। ড্রয়িং রুমের লাইট চালিয়ে বাগানের দিকের দরজার কাছে গেলাম। দরজা থেকে দেখলাম বাগানে কেউ নেই। আমি একটু স্বস্তি পেলাম, তবে নিশ্চিত হওয়ার জন্য আমি বাগানের দরজা খুলে বাইরে তাকালাম। হঠাৎ আমার চোখে পড়ল বাগানের শেষ প্রান্তে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। আমি চিৎকার করে উঠলাম। সেই মুহূর্তে ছায়ামূর্তিটা দ্রুত বাগানের পিছনের দেয়াল টপি খেয়ে অদৃশ্য হয়ে গেল। আমি ভয়ে কাঁপতে কাঁপতে দরজা বন্ধ করে ভিতরে চলে এলাম। সারা রাত আমি ঘুমাতে পারিনি। ভোর হতেই আমি পাশের বাড়ির শর্মিলা কাকিমাকে ফোন করলাম। উনি সাথে সাথে আমাদের বাড়িতে চলে এলেন। আমি ওনাকে সব ঘটনা খুলে বললাম। শ্রাবন্তী, তুমি পুলিশে খবর দাও। শর্মিলা কাকিমা বললেন, এই এলাকায় আজকাল চুরির ঘটনা বাড়ছে গিয়ে আমি পুলিশে ফোন করলাম। কিছুক্ষণের মধ্যেই ২ জন পুলিশ অফিসার এসে হাজির হলেন। তারা সারা বাড়ি এবং বাগান খুঁটিয়ে দেখলেন। তারপর আমাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি সেই লোকটাকে আগে কখনো দেখেছেন? একজন অফিসার জিজ্ঞেস করলেন। না, অন্ধকারে ঠিক দেখতে পাইনি, শুধু একটা ছায়া দেখেছিলাম, আমি উত্তর দিলাম। অফিসাররা আমাকে সতর্ক থাকতে বলে চলে গেলেন। তারা বললেন, রাতে দরজা জানালা ভালো করে বন্ধ রাখতে এবং কোনো সন্দেহজনক কিছু দেখলে সাথে সাথে তাদের জানাতে। দুপুরে অর্ণব স্কুল থেকে ফিরে এলো। আমি ওকে ঘটনাটা বললাম না, ওকে চিন্তিত করতে চাইনি, কিন্তু অর্ণব আমার মুখ দেখেই বুঝে ফেলল যে কিছু একটা ঘটেছে। মা, তোমার কি শরীর খারাপ? অর্ণব জিজ্ঞেস করল। নারী ঠিক আছি, বস তোর জন্য খাবার বাড়ি, আমি উত্তর দিলাম। খাওয়ার সময় অর্ণব বলল, মা, আজ থেকে আমি ক্লাস বন্ধুদের সাথে লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করব। পরীক্ষা আসছে, তাই গ্রুপ স্টাডি করব, বিকেলে যাব।
রাত 9টার মধ্যে ফিরে আসবো। ওর আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। একটু পরে দীপাও স্কুল থেকে ফিরে এলো। মা, আমার এক বন্ধুবী জন্মদিনের পার্টিতে রেখেছি, যেতে পারবো? দীপা উৎসাহিত হয়ে জিজ্ঞেস করল। কখন কখন আমি জিজ্ঞেস করলাম। আজ বিকেল 4টায়। ওর বাবা আমাদের নিয়ে যাবেন, আবার ছেড়েও দিয়ে যাবেন, দীপা বলল। আমি অনিন্দকে ফোন করলাম। সে বলল তার মিটিং আজও চলবে, কাল সকালে ফিরবে। আমি ভাবলাম আজ আবার একা থাকতে হবে রাতে, কিন্তু বাচ্চাদের আনন্দ নষ্ট করতে চাইলাম না। বিকেলে অর্ণব লাইব্রেরি চলে গেল। একটু পরে দীপার বন্ধুবীর বাবা এসে ওকে নিয়ে গেলেন। আমি আবার একা হয়ে গেলাম। সন্ধ্যা হতেই আমি সব দরজা জানালা ভালো করে বন্ধ করে দিলাম। টিভি চালিয়ে একটা সিরিয়াল দেখছিলাম। হঠাৎ আবার সেই শব্দ। এবার বাগান থেকে নয়, সামনের দরজার দিক থেকে, যেন কেউ খুব আস্তে আস্তে দরজার হ্যান্ডেল ঘোরাচ্ছে। আমি ভয়ে জমে গেলাম। টিভির আওয়াজ বন্ধ করে দিলাম। এবার স্পষ্ট শুনতে পেলাম কেউ সত্যি দরজা খোলার চেষ্টা করছে। আমি সাথে সাথে পুলিশে ফোন করলাম। একজন অফিসার পাঠাচ্ছি, আপনি দরজা খুলবেন না, অপারেটর বললেন। আমি সোফার পিছনে লুকিয়ে পড়লাম। হঠাৎ দরজার শব্দ বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ পর দরজায় নখ হলো। পুলিশ, দরজা খুলুন। একজন পুরুষ কণ্ঠ ভেসে এলো। আমি জানালা দিয়ে উকি দিয়ে দেখলাম সত্যি একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে। আমি দ্রুত গিয়ে দরজা খুললাম। কি হয়েছে ম্যাডাম? অফিসার ভেতরে ঢুকে জিজ্ঞেস করলেন। আমি কাঁপা কাঁপা গলায় সব বললাম। অফিসার বাড়ির চারপাশে ঘুরে দেখলেন, কিন্তু কাউকে পেলেন না। আমি আপনার বাড়ির সামনে গাড়িতে বসে পাহারা দেব, অফিসার আমাকে আশ্বস্ত করলেন। রাত 8টা নাগাদ আমার মোবাইলে একটা অচেনা নম্বর থেকে ফোন এলো। হ্যালো, আমি ফোন ধরলাম। শ্রাবন্তী? একটা ভারী পুরুষ কণ্ঠ ভেসে এলো। কে? আপনি কি বলছেন? আমি ভয় পেয়ে জিজ্ঞেস করলাম। আমি তোমাকে চিনি, কিন্তু তুমি আমাকে চেনো না, সেই কণ্ঠ বলল। আমি জানি তুমি এখন একা আছো। ও, আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। কে আপনি? কি চান আমার কাছে? কে? আমি তোমার সব দেখছি, সে বলল। এক্ষুনি তোমার দরজার সামনে একটা চিঠি আছে, উঠে গিয়ে দেখো। আমি ফোন কাটলাম না, পুলিশ অফিসারকে ডাকলাম। তিনি দ্রুত ভিতরে এলেন। আমি তাকে ফোনের কথা বললাম। অফিসার বললেন, আমি দরজা খুলে দেখছি, আপনি এখানেই থাকুন। কি? তিনি সাবধানে দরজা খুললেন। সত্যিই দরজার নিচে একটা খাম পড়েছিল। অফিসার হাতে গ্লাভস পরে সেটা তুলে নিয়ে এলেন। খুলব? তিনি জিজ্ঞেস করলেন। আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। অফিসার খাম খুললেন। ভিতরে একটা কাগজে লেখা ছিল, তোমার দাদার প্রাণ বাঁচাতে চাইলে একা আগরতলার পুরানো বাড়িতে চলে এসো, পুলিশকে কিছু বলবে না। আগেই আমি অবাক হয়ে অফিসারের দিকে তাকালাম। আমার দাদা? কিন্তু আমার দাদা তো বহু বছর আগে মারা গেছেন। অফিসার চিঠিটা প্লাস্টিকের কাভারে রেখে বললেন, এটা আমাদের ল্যাবে পাঠাতে হবে। আমি আরও অফিসারদের ডাকছি। আমি হতবাক হয়ে বসে রইলাম। আমার দাদা সত্যিই প্রায় 15 বছর আগে মারা গেছেন। আর আগরতলার পুরানো বাড়ি, সেটা আমাদের পারিবারিক বাড়ি ছিল, যেখানে আমার বাবা মা থাকতেন। বাবা মা মারা যাওয়ার পর সেই বাড়ি ফাঁকা পড়ে আছে, আমরা ওখানে যাই না। রাত 8:30টায় অর্ণব ফিরে এলো। আমি ওকে সব বললাম। অর্ণব খুব ভয় পেয়ে গেল। মা, এসব কি হচ্ছে? ও আমাকে জড়িয়ে ধরল। আরও 3জন পুলিশ অফিসার এসে গেলেন। তারা আমাদের বাড়ির চারপাশ ঘিরে ফেললেন। একজন অফিসার আমার ফোন নিয়ে ট্রেস করার চেষ্টা করতে লাগলেন। রাত 9টার দিকে দীপাও ফিরে এলো। আমি ওকে ঘটনাটা হালকা করে বললাম, যাতে ও খুব ভয় না পায়। রাত 11টায় অনিন্দ ফোন করল। কি হয়েছে? পুলিশের ফোন পেলাম। আমি সব খুলে বললাম। অনিন্দ বলল, আমি এখনই ফিরছি, সকাল পর্যন্ত অপেক্ষা করতে পারবো না আগে। সেই রাতে আমাদের বাড়িতে 2জন পুলিশের ফোন পেলাম। আমি সব খুলে বললাম। অনিন্দ বলল, আমি এখনই ফিরছি, সকাল পর্যন্ত অপেক্ষা করতে পারবো না আগে। সেই রাতে আমাদের বাড়িতে 2জন পুলিশ অফিসার পাহারা দিলেন। আমি অর্ণব আর দীপা একসাথে আমার বেডরুমে শুলাম। কিভি ভালো করে ঘুমাতে পারলাম না। পরের দিন সকালে অনিন্দ ফিরে এলো। তার মুখ চিন্তায় ভারাক্রান্ত। পুলিশের সাথে কথা বলার পর সে আমার কাছে এসে বসল। শ্রাবন্তী, তোমার সাথে একটা জরুরি কথা আছে, অনিন্দ ধীরে ধীরে বলল। কি? আমি অস্থির হয়ে জিজ্ঞেস করলাম। তোমার দাদা সম্পর্কে। অনিন্দ বলল, অরুণ দাদা মারা যাননি। আমি হতবাক হয়ে তাকালাম। কি বলছো তুমি? 15 বছর আগে তো? না শ্রাবন্তী, তোমার বাবা মা সবাইকে বলেছিলেন যে অরুণ দাদা মারা গেছেন, কিন্তু আসলে তিনি আত্মগোপন করেছিলেন। তিনি একটা বড় অপরাধ চক্রের সন্ধান পেয়েছিলেন। সেই চক্র তাকে মেরে ফেলতে চেয়েছিল, তাই সরকার তাকে গোপন সুরক্ষা দিয়েছিল গো। আমি বিশ্বাস করতে পারছিলাম না। তুমি কিভাবে জানলে? আমি জানতাম, অনিন্দ স্বীকার করল।
আমি যখন তোমাকে বিয়ে করি তখন তোমার বাবা আমাকে সব বলেছিলেন, কিন্তু আমাকে কথা দিতে হয়েছিল যে আমি তোমাকে কিছু বলবো না আগে। আমার চোখে জল এসে গেল। আমার দাদা বেঁচে আছেন, কিন্তু তাহলে এই চিঠি? হ্যাঁ, এটাই ভয়ের কথা, অনিন্দ চিন্তিত স্বরে বলল। কেউ হয়তো জেনে গেছে যে তিনি বেঁচে আছেন এবং তারা তোমাকে টোপ হিসেবে ব্যবহার করতে চাইছে। কি? আমি কাঁপতে লাগলাম। কিন্তু আমি তো জানতামই না আমি তাদের কিভাবে সাহায্য করতে পারি। এমন সময় পুলিশের একজন উচ্চপদস্থ অফিসার আমাদের বাড়িতে এলেন। তিনি নিজেকে স্পেশাল ইনভেস্টিগেশন টিমের প্রধান হিসেবে পরিচয় দিলেন। শ্রাবন্তী দেবী, তিনি গম্ভীর স্বরে বললেন, আমাদের আপনার সাহায্য দরকার। আপনার দাদা অরুণ রায় একজন গুপ্তচর ছিলেন। তিনি বহু বছর ধরে একটি আন্তর্জাতিক অপরাধ চক্রের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করেছেন। আমরা ধারণা করছি সেই চক্র এখন তাকে খুঁজে বের করেছে। আমি হতবাক হয়ে শুনছিলাম। আমার দাদা, যাকে আমি ছোটবেলায় এত ভালোবাসতাম, তিনি একজন গুপ্তচর। এটা যেন কোনো চলচ্চিত্রের গল্প। আপনি কি চান আমার কাছ থেকে? আমি জিজ্ঞেস করলাম, আমরা চাই আপনি আগরতলার বাড়িতে যান। অফিসার বললেন, কি? অনিন্দ প্রতিবাদ করল, ওরা যেখানে ওকে ডেকেছে সেখানে পাঠাবেন? এটা বিপজ্জনক হবে। না, আমরা পুরো এলাকা ঘিরে ফেলব। অফিসার ব্যাখ্যা করলেন, শ্রাবন্তী দেবী যাবেন, কিন্তু আমাদের নিয়ন্ত্রণে। এটাই একমাত্র উপায় যাতে আমরা সেই অপরাধীদের ধরতে পারি এবং অরুণবাবুকে বাঁচাতে পারি। আমি অনিন্দের দিকে তাকালাম। সে আমার হাত চেপে ধরে বলল, আমি তোমার সাথে যাব। না, অফিসার বাধা দিলেন। অপরাধীরা শুধু শ্রাবন্তী দেবীকে দেখতে চায়। অন্য কাউকে দেখলে তারা সন্দেহ করবে এবং অরুণবাবুর জীবন বিপদে পড়তে পারে। অনিন্দ রাজি হল না। আমি দূরে থেকে হলেও থাকব, কিন্তু আমি শ্রাবন্তীকে একা যেতে দেব না আগে। শেষ পর্যন্ত ঠিক হল যে আমি আগরতলার বাড়িতে যাব। অফিসাররা আমাকে একটি ছোট মাইক্রোফোন দিলেন, যেটা আমার শাড়ির ভাঁজে লুকিয়ে রাখতে হবে। তারা আমাকে বুঝিয়ে দিলেন কিভাবে চলতে হবে, কি বলতে হবে। পরের দিন সকালে আমরা আগরতলার উদ্দেশ্যে রওনা দিলাম। আমার হৃৎস্পন্দন বেড়ে গেছিল। বহু বছর পর আমি আমার পুরনো বাড়িতে ফিরে যাচ্ছি, কিন্তু কি ভয়ঙ্কর পরিস্থিতিতে। যখন আমরা আগরতলা পৌঁছলাম তখন বিকেল 4টে। পুলিশ অফিসাররা আমাদেরকে একটা হোটেলে নিয়ে গেলেন। সেখানে তারা শেষ নির্দেশনা দিলেন, রাত 8টায় আপনি একা বাড়িতে যাবেন। প্রধান অফিসার বললেন, আমাদের লোকেরা চারপাশে থাকবে, কিন্তু তারা নিজেদের লুকিয়ে রাখবে। আপনি যখন ভিতরে যাবেন আমরা আপনার কথাবার্তা শুনতে পাব। ও রাত 8টার কিছু আগে আমি সেই পুরনো বাড়ির দিকে রওনা দিলাম। অনিন্দ আমাকে জড়িয়ে ধরে বলল, সাবধানে থেকো, আমি তোমার জন্য অপেক্ষা করব গো। বাড়িটা ঠিক যেমন ছিল তেমনই আছে, শুধু এখন জরাজীর্ণ অবস্থায়। আমি সিঁড়ি বেয়ে ওপরে উঠে দরজার সামনে দাঁড়ালাম। দরজা ধাক্কা দিতেই খুলে গেল। ভেতরে অন্ধকার। ভয়ে আমার পা কাঁপছিল, কিন্তু আমি মনে মনে বললাম, দাদার জন্য এটুকু করতে হবে। কেউ আছে? আমি ডাকলাম। কোনো জবাব এলো না। আমি আর একটু ভেতরে ঢুকলাম। আমার ছোটবেলার সেই ড্রয়িং রুম, যেখানে আমরা খেলতাম। এখন ধুলো আর জাল ছাড়া কিছু নেই। হঠাৎ একটা আওয়াজ হলো। আমি চমকে উঠলাম। পেছন থেকে কেউ যেন জানালা খুলল। শ্রাবন্তী, একটা পরিচিত কণ্ঠ ডাকল। আমি ঘুরে তাকালাম। জানালার পাশে দাঁড়িয়ে আছেন একজন বয়স্ক মানুষ। চাঁদের আলো তার মুখে পড়েছে। আমি চিনতে পারলাম, এই তো আমার দাদা, অরুণ দাদা। বয়স হয়েছে, চুল সাদা হয়ে গেছে, কিন্তু সেই চোখ, সেই মুখ। দাদা! আমি ছুটে গেলাম তার কাছে। আস্তে, শ্রাবন্তী। তিনি হাত তুলে বাধা দিলেন, আমাদের সময় কম। দাদা, তুমি সত্যিই বেঁচে আছো? এত বছরও? আমার চোখে জল এসে গেল। হ্যাঁ, আমি জীবিত, তিনি আস্তে বললেন, কিন্তু বিপদে আছি। আমাকে তোমার সাহায্য দরকার। ওহ! এমন সময় বাইরে থেকে একটা জোরের শব্দ হল। দাদা চমকে উঠলেন। ওরা এসে গেছে, তিনি ফিসফিস করে বললেন। শ্রাবন্তী, আমার কথা শোনো। বাগানের শীষে একটা পুরনো কুয়া আছে, মনে আছে? সেই কুয়ার পাশে একটা পাথর আছে। পাথরের নিচে একটা বাক্স আছে। সেই বাক্সে আমার গবেষণার সব তথ্য আছে। এই তথ্য পুলিশকে দাও, এছাড়া এই অপরাধ চক্রকে ধরা যাবে না। আগে। হঠাৎ সামনের দরজা লাথি মেরে ভেঙে পড়ল। কয়েকজন লোক ভেতরে ঢুকল। পালাও! দাদা আমাকে ধীরে দিলেন। পিছনের দরজা দিয়ে পালাও।
আমি দৌড়ে পিছনের দরজার দিকে যেতে লাগলাম। আমার পিছনে গুলির শব্দ হলো। আমি পিছন ফিরে তাকালাম, দেখলাম দাদা মেঝেতে পড়ে গেছেন। দাদা! আমি চিৎকার করে উঠলাম। এমন সময় পুলিশ অফিসাররা ঘরে ঢুকে পড়লেন। চারদিকে গুলির শব্দ হতে লাগল। আমি দেয়ালে ঠেস দিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পর সব শান্ত হয়ে গেল। প্রধান অফিসার আমার কাছে এসে বললেন, শ্রাবন্তী দেবী, আপনি ঠিক আছেন? আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম, দাদা। অফিসার মাথা নাড়লেন। দুঃখিত, আমরা দেরি করে ফেলেছি। আমার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। দাদাকে আমি আবার পেলাম, আবার হারালাম। কিন্তু তিনি একটা বাক্সের কথা বলেছিলেন। আমি অফিসারকে বললাম, বাগানের কুয়ার পাশে নাকি আছে। কি? আমরা সবাই বাগানে গেলাম। অফিসাররা টর্চের আলো পুরনো কুয়াটা খুঁজে বের করলেন। আমি পাথরটা দেখাতে পারলাম। পাথর সরিয়ে দেখা গেল একটা লোহার বাক্স। বাক্সটা খুলে দেখা গেল তার মধ্যে অনেক কাগজপত্র, সিডি এবং একটা ডায়েরি। অফিসাররা সেগুলো সাবধানে তুলে নিলেন। এগুলো খুবই মূল্যবান। প্রধান অফিসার বললেন, এই তথ্য দিয়ে আমরা সেই অপরাধ চক্রকে ধরতে পারব। আপনার দাদার বলিদান বৃথা যাবে না। আগেই পরের দিন অনিন্দ আমাকে কলকাতায় নিয়ে এলো। আমি খুব মানসিক আঘাত পেয়েছিলাম। এত বছর আমি জানতাম না যে আমার দাদা বেঁচে আছেন, আর যখন জানলাম তখন তাকে হারিয়ে ফেললাম। 1 মাস পর পুলিশ হেডকোয়ার্টারে আমাদের ডাকা হলো। প্রধান অফিসার আমাদের সাথে দেখা করলেন। শ্রাবন্তী দেবী, তিনি বললেন, আপনার দাদার তথ্যের সাহায্যে আমরা সেই আন্তর্জাতিক অপরাধ চক্রের প্রধানদের গ্রেফতার করতে পেরেছি। এটা একটা বিরাট সাফল্য। সরকার আপনার দাদাকে মরণোত্তর পুরস্কার দিতে চাইগ। আমি চুপ করে মাথা নাড়লাম। কোনো পুরস্কারই আমার দাদাকে ফিরিয়ে আনতে পারবে না। কিন্তু সেই পুরস্কার অনুষ্ঠানেই আমার জীবনের সবচেয়ে বড় চমক অপেক্ষা করছিল। যখন আমি স্টেজে উঠে দাদার হয়ে পুরস্কার নিতে গেলাম, হঠাৎ পিছন থেকে একজন হুইল চেয়ারে বসে এগিয়ে এলেন। আমি চমকে উঠে তাকালাম। কে? আমার দাদা? তিনি বেঁচে আছেন? দাদা, আমি বিশ্বাস করতে পারছিলাম না। হ্যাঁ শ্রাবন্তী, তিনি হাসলেন। আমি মরিনি। গুলি লেগেছিল কিন্তু প্রাণে বেঁচেছি। আমি ছুটে গিয়ে দাদাকে জড়িয়ে ধরলাম। এতদিন পর তাকে সত্যিকারের ভাবে ফিরে পেলাম। দাদা বললেন, আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না শ্রাবন্তী। আমার মিশন শেষ হয়েছে। এবার আমি একজন সাধারণ মানুষ হিসেবে বাকি জীবন কাটাতে চাই। ও, সেদিন থেকে দাদা আমাদের সাথেই থাকেন। অন্যবার দীপা তাদের দাদুকে খুব ভালোবাসে। আমরা এখন একটি সুখী পরিবার। কিন্তু মাঝে মাঝে আমি ভাবি, সেই রাতে বাগানে যে ছায়ামূর্তি দেখেছিলাম, সেটা কি দাদাই ছিলেন? হয়তো তিনি আমাকে দেখতে এসেছিলেন। চোখে নিয়েও আজ বুঝতে পারি, দাদা আমাদের ছেড়ে যাননি বলেই জীবনটা এত সুন্দর। পারিবারিক বন্ধন যে কত গভীর, কত শক্তিশালী, এই ঘটনা আমাকে সেই শিক্ষাই দিয়েছে। নদীর ধারে এক গ্রাম। প্রথম অধ্যায় শুরুর কথা। পদ্মা নদীর ধারে ছোট্ট একটা গ্রাম। নামটা হল কুসুমপুর। এই গ্রামে বাস করত একটা ছেলে। তার নাম রাকিব। রাকিবের বয়স মাত্র 22 বছর। লেখাপড়ায় ভালো ছিল সে, কিন্তু টাকার অভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারেনি। এখন গ্রামের স্কুলে পড়ায়। মাসে বেতন পায় 10,000 টাকা। রাকিবের বাবা মারা গেছেন 3 বছর আগে। মা আছেন, ছোট্ট একটা বোন আছে, নাম মিথিলা। মিথিলার বয়স 15। এইচএসসি পরীক্ষা দেবে আগামী বছর। রাকিবের স্বপ্ন ছিল মিথিলাকে ডাক্তার বানাবে, কিন্তু স্বপ্ন আর বাস্তবের মধ্যে অনেক দূরত্ব। শীতের সকাল, কুয়াশায় ঢাকা গ্রাম। রাকিব স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। মা খাবার দিয়েছে একটা টিফিন বক্সে, ভাত আর ডিম ভাজি। রাকিব সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল। স্কুল 5 কিলোমিটার দূরে। পথে যেতে যেতে রাকিব ভাবছিল তার জীবনের কথা। এই গ্রামে আর কতদিন থাকবে? ঢাকায় গিয়ে কিছু করা যায় কিনা? কিন্তু মা আর মিথিলাকে রেখে কিভাবে যাবে? মনটা খারাপ হয়ে গেল। স্কুলে পৌঁছে দেখল হেড স্যার দাঁড়িয়ে আছেন। হেড স্যার মানিক স্যার, বয়স 50-এর কাছাকাছি। ভালো মানুষ, রাকিবকে অনেক স্নেহ করেন। রাকিব, একটু আমার রুমে এসো, মানিক স্যার বললেন। রাকিব রুমে ঢুকল। মানিক স্যার বললেন, তুমি তো জানো আমাদের স্কুলের অবস্থা ভালো না। সরকারি অনুদান কমে গেছে।
আমরা হয়তো তোমার বেতন আর বাড়াতে পারবো না। আগেই রাকিবের মনটা ভেঙে গেল, কিন্তু সে কিছু বলল না, শুধু মাথা নেড়ে বলল, বুঝতে পারছি স্যার। উপরে একটা খবর আছে, মানিক স্যার বললেন। শুনেছি জেলা শহরে একটা এনজিও শিক্ষক খুঁজছি, বেতন ভালো, 15,000 টাকা। তুমি চাইলে আবেদন করতে পারো। রাকিব একটু ভাবল, জেলা শহর মানে প্রায় 30 কিলোমিটার দূরে, রোজ যাওয়া আসা করা মুশকিল, থাকতে হবে সেখানে। স্যার আমি ভেবে দেখি, রাকিব বলল। ক্লাস শুরু হলো। রাকিব বাচ্চাদের বাংলা পড়াচ্ছি, ছোট্ট ছোট্ট মুখ, সবাই মন দিয়ে শুনছি। রাকিব ভাবল, এই বাচ্চাদের ছেড়ে কিভাবে যাবে। স্কুল ছুটির পর রাকিব বাড়ি ফিরল। মা রান্না করছে, মিথিলা পড়াশোনা করছে। রাকিব মাকে বলল এনজিওর কথা। মা চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, ভাই তুমি যা ভালো মনে করো তাই করো, আমরা সামলে নেব। কিন্তু রাকিব দেখল মায়ের চোখে পানি। দ্বিতীয় অধ্যায়, নতুন সিদ্ধান্ত। সেই রাতে রাকিব ঘুমাতে পারল না। বারবার একই চিন্তা মাথায় আসছে। কি করবে? এখানে থাকবে নাকি নতুন জায়গায় যাবে? পরদিন শুক্রবার, ছুটির দিন। রাকিব সকালে উঠে নদীর ধারে গেল। পদ্মা নদী। শীতকালে পানি কমে যায়, বালুর চর জেগে ওঠে। রাকিব একটা চরের ওপর বসল। দূরে মাছ ধরা নৌকা দেখা যাচ্ছে। রাকিব ছোটবেলার কথা ভাবল। বাবা জীবিত ছিলেন তখন। বাবাও মাছ ধরতেন। একদিন নৌকা উল্টে গিয়ে বাবা ডুবে মারা যান। সেদিন থেকে রাকিবের জীবন বদলে গেল। লেখাপড়া ছেড়ে দিতে হল, মাকে সাহায্য করতে হল। হঠাৎ কেউ পিছন থেকে ডাকল, রাকিব ভাই। রাকিব ফিরে তাকাল, দেখল তার বন্ধু সাজিদ দাঁড়িয়ে আছে। সাজিদ ঢাকায় থাকে, প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। গ্রামে এসেছে ঈদের ছুটিতে। সাজিদ, কবে এলি? রাকিব খুশি হল। গতকাল এরাম, তোর খুঁজেই এসেছিলাম। কই? সাজিদ পাশে বসো। দুই বন্ধু অনেকক্ষণ গল্প করল। সাজিদ বলল তার চাকরির কথা, ঢাকার জীবনযাপনের কথা। রাকিব শুনল চুপচাপ। তারপর সাজিদ জিজ্ঞেস করল, তুই এই গ্রামে আর কতদিন পড়ে থাকবি? ঢাকায় চলে আয় না, আমি তোকে চাকরি খুঁজে দেব। রাকিব মাথা নাড়াল। মা আর মিথিলাকে রেখে কিভাবে যাব? ওদেরকে নিয়ে আয়, ঢাকায় ভাড়া বাসায় থাকবি। ওহ, সাজিদ বলল, তোকে তো জানি, ঢাকায় এক রুম ভাড়া নিতে কত টাকা লাগে। আমার সামর্থ্য আছে। রাকিব তিক্ত হাসল। সাজিদ কিছু বলল না, সে জানে রাকিবের সমস্যা। দুপুরে রাকিব বাড়ি ফিরল। মা খাবার দিয়েছে, ভাত, ডাল আর একটা মাছ। রাকিব খেতে খেতে ভাবছিল, জীবনটা কেন এত কঠিন। খাওয়ার পর মিথিলা এলো। ভাইয়া, আমার পরীক্ষার ফি দিতে হবে, 5,000 টাকা। রাকিবের মাথায় হাত। এই মাসে বেতন পাবে 10,000 টাকা। তার মধ্যে বাড়ি ভাড়া 3,000, মায়ের ওষুধ 2,000, খরচপাতি 3,000। পরীক্ষার ফি দেবে কোথা থেকে? চিন্তা করিস না, ব্যবস্থা হবে। কি? রাকিব বলল, কিন্তু ব্যবস্থা হবে কিভাবে? রাকিব জানে না। সেই রাতে রাকিব মনস্থির করল সে জেলা শহরে এনজিওর চাকরির জন্য আবেদন করবে। 15,000 টাকা হলে অনেক কিছু করা যাবে। তৃতীয় অধ্যায়, নতুন পথ। সোমবার সকালে রাকিব জেলা শহরে গেল। এনজিওর অফিস খুঁজে পেল একটা 3তলা বিল্ডিং। ভেতরে ঢুকে নাম লিখল রিসেপশনে। কিছুক্ষণ পর ডাক পড়ল একটা রুমে। ঢুকো রাকিব দেখল একজন ভদ্রমহিলা বসে আছেন, বয়স 40-এর কাছাকাছি, হাসি মুখ। বসুন। আপনার নাম? মহিলা জিজ্ঞেস করলেন। রাকিব। রাকিব হোসেন গো। আপনার সার্টিফিকেট? রাকিব ব্যাগ থেকে সার্টিফিকেট বের করে দিল। মহিলা দেখলেন। আপনি গ্রামে পড়ান? মহিলা জিজ্ঞেস করলেন। জি, ইমাম, 3 বছর ধরে। ও, ভালো। আমরা গ্রামের স্কুলে কাজ করি। আপনার অভিজ্ঞতা কাজে লাগবে গো। মহিলা আরও কিছু প্রশ্ন করলেন। রাকিব উত্তর দিল। তারপর মহিলা বললেন, ঠিক আছে, আমরা আপনাকে জানাব। 1 সপ্তাহের মধ্যে ফোন করব। রাকিব বের হয়ে এল। মনটা একটু হালকা লাগল, হয়তো চাকরি হবে। কিন্তু সমস্যা হলো অন্য জায়গা। রাকিব গ্রামে ফিরে দেখল মা অসুস্থ হয়ে পড়েছে, জ্বর হয়েছে। ডাক্তার ডেকে আনতে হল। ডাক্তার ওষুধ লিখে দিল। ওষুধের দাম 1,000 টাকা। রাকিবের পকেটে 5 টাকা ছিল। বাকি 5 টাকা ধার করতে হল পাশের বাড়ির কাকার কাছে। মা শুয়ে শুয়ে বলল, ভাই,
তুমি জেলা শহরে চাকরি নিও না, আমরা এখানে থাকি গো। না মা, তোমার চিকিৎসার জন্য টাকা লাগবে, মিথিলার পড়াশোনার জন্য টাকা লাগবে, আমাকে ভালো চাকরি করতে হবে, রাকিব বলল। পরের সপ্তাহে রাকিবের ফোন এলো এনজিও থেকে, চাকরি হয়েছি, পরের মাস থেকে জয়েন করতে হবে। রাকিব খুশি হলো, কিন্তু সাথে সাথে চিন্তাও হলো। জেলা শহরে থাকবে কোথায়, বাসা ভাড়া নিতে হবে, সেইটার টাকা কোথায়? রাকিব স্যারের কাছে গেল, সব বলল। মানিক স্যার শুনলেন। তারপর বললেন, তুমি চিন্তা করো না, আমার জেলা শহরে একটা ছোট্ট ফ্ল্যাট আছে, খালি পড়ে আছে, তুমি সেখানে থাকতে পারো। প্রথম 3 মাস ভাড়া লাগবে না। আগে রাকিবের চোখে পানি এলো। স্যার, তুমি ভালো ছেলে, তোমার উন্নতি হোক, এটাই চাই। মানিক স্যার হাসলেন। রাকিব স্যারের পা ছুঁয়ে সালাম করল। চতুর্থ অধ্যায়, জেলা শহরে নতুন জীবন। পরের মাসের প্রথম দিনে রাকিব জেলা শহরে চলে এলো। মা আর মিথিলা গ্রামে রইল। রাকিব ঠিক করে সপ্তাহে 1 দিন গ্রামে যাবে। মানিক স্যারের ফ্ল্যাট ছোট্ট, কিন্তু পরিষ্কার। একটা রুম, একটা রান্নাঘর, একটা বাথরুম। রাকিব নিজের জিনিসপত্র গুছিয়ে রাখল। পরদিন এনজিও অফিসে গেল। কাজ শুরু হলো। রাকিবকে দায়িত্ব দেওয়া হলো 5টা গ্রামের স্কুল দেখাশোনা করার। সপ্তাহে 3 দিন স্কুলে যেতে হবে, বাকি দিন অফিসে। প্রথম দিন রাকিব একটা গ্রামে গেল। স্কুলটা খুবই খারাপ অবস্থায়, ছাদ দিয়ে পানি পড়ে, বেঞ্চ ভাঙা, শিক্ষক মাত্র 2 জন, ছাত্রছাত্রী প্রায় নেই। রাকিব শিক্ষকদের সাথে কথা বলল। তারা বলল অনেক সমস্যার কথা, বেতন কম, সরকারি সাহায্য নেই, অনেক বাচ্চা স্কুল ছেড়ে দিয়েছে। রাকিব বুঝল এখানে অনেক কাজ করার আছে। সে মনস্থির করে ভালোভাবে কাজ করবে। সন্ধ্যায় রাকিব ফ্ল্যাটে ফিরল। একা একা রান্না করল, ভাত আর ডিম ভাজি খেয়ে শুয়ে পড়ল। মায়ের কথা মনে পড়ল, মিথিলার কথা মনে পড়ল। রাকিব মাকে ফোন করল। মা, কেমন আছো? ভালো আছি, তুমি খেয়েছ? মা জিজ্ঞেস করল। হ্যাঁ মা, তুমি ওষুধ খেয়েছ তো? খেয়েছি। মিথিলা পড়াশোনা করছে, তুমি চিন্তা করো না আগে। ফোন রেখে রাকিব ঘুমিয়ে পড়ল। দিন যাচ্ছে, রাকিব কাজে মন দিচ্ছে। সে দেখছে স্কুলগুলোর অবস্থা ধীরে ধীরে ভালো হচ্ছে। এনজিও থেকে সাহায্য আসছে, নতুন বেঞ্চ এসেছে, ছাদ মেরামত হয়েছে, শিক্ষকদের ট্রেনিং দেওয়া হচ্ছে। রাকিব খুশি, তার মনে হচ্ছে সে কিছু ভালো কাজ করছে। 3 মাস পর রাকিব প্রথম বেতন পেল, 15,000 টাকা। রাকিব সাথে সাথে 10,000 টাকা মাকে পাঠিয়ে দিল। বাকি 5,000 টাকা দিয়ে নিজের খরচ চালাবে। মা ফোন করে কাঁদল। ভাই, তুমি এত টাকা পাঠালে তোমার কি হবে? মা, তুমি চিন্তা করো না, আমার হয়ে যাবে, তুমি ভালো থাকো গো। রাকিবের মনে হল জীবনে প্রথমবার সে কিছু করতে পারছে। পঞ্চম অধ্যায়, নতুন বন্ধুত্ব। এনজিও অফিসে রাকিবের সহকর্মী অনেক। তার মধ্যে একজন মেয়ে আছে, নাম তানিয়া। তানিয়া ঢাকা থেকে এসেছে, লেখাপড়া করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, খুব মেধাবী। কিন্তু গ্রামের মানুষের জন্য কাজ করতে চায়, তাই এনজিওতে জয়েন করেছে। তানিয়া আর রাকিব প্রায় একসাথে মাঠে কাজ করে, স্কুলে যায়, শিক্ষকদের সাথে কথা বলে, বাচ্চাদের পড়ায়। ধীরে ধীরে তানিয়া আর রাকিবের মধ্যে বন্ধুত্ব হল। তানিয়া রাকিবকে অনেক কিছু শেখায়, কিভাবে প্রজেক্ট প্ল্যান করতে হয়, কিভাবে রিপোর্ট লিখতে হয়, কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়। রাকিব তানিয়াকে শেখায় গ্রামের জীবন সম্পর্কে, গ্রামের মানুষের সমস্যা সম্পর্কে, কিভাবে তাদের সাহায্য করা যায়। একদিন তানিয়া রাকিবকে জিজ্ঞেস করল, তুমি কি বিয়ে করেছ? রাকিব হেসে বলল, না, বিয়ের কথা ভাবার সময় নেই এখন, পরিবারের দায়িত্ব আছে গো। তোমার পরিবার কেমন? তানিয়া জিজ্ঞেস করল। রাকিব তার মা আর মিথিলার কথা বলল, বাবার মৃত্যুর কথা বলল, কিভাবে সে সংসার চালাচ্ছে সেই কথা বলল। তানিয়া শোনো চুপচাপ, তারপর বলল, তুমি খুব সাহসী গো রাকিব। কিছু বলল না, শুধু হাসল। সময় যাচ্ছে, রাকিবের কাজ ভালো হচ্ছে, এনজিও থেকে তাকে প্রশংসা করা হচ্ছে, বেতনও। তুমি সারা জীবন এনজিওতে থাকবে? রাকিব বলল, আঙ্কেল, আমি স্বপ্ন দেখি একদিন নিজের একটা স্কুল করব, গ্রামের গরিব ছেলেমেয়েদের বিনামূল্যে পড়াব, এটা আমার লক্ষ্য। তানিয়ার বাবা অবাক হলেন। তুমি কি জানো একটা স্কুল খুলতে কত টাকা লাগে? জানি আঙ্কেল,
কিন্তু আমি বিশ্বাস করি যদি সততার সাথে চেষ্টা করি একদিন সফল হব গো। তানিয়ার বাবা কিছু বললেন না, কিন্তু রাকিবের চোখে যে আগুন দেখলেন সেটা তাকে ভাবিয়ে তুলল। সেই রাতে তানিয়ার বাবা মা আলোচনা করলেন, তারপর তারা রাজি হলেন, কিন্তু একটা শর্ত দিলেন, রাকিবকে আরও ভালো চাকরি খুঁজতে হবে। রাকিব শর্ত মেনে নিল। অষ্টম অধ্যায়, নতুন সুযোগ। বিয়ের প্রস্তুতি শুরু হলো, কিন্তু রাকিব চিন্তায় ছিল, বিয়েতে অনেক খরচ হবে, সেই টাকা কোথায়? তানিয়া বলল, আমরা সিম্পল বিয়ে করব, বেশি খরচ করব না। কিন্তু তানিয়ার পরিবার দরো বিয়ে চায়, অনেক আত্মীয় স্বজন আছে। রাকিব টেনশানে ছিল। তখন মানিক স্যার তাকে ডাকলেন। স্যার বললেন, রাকিব, আমি শুনেছি তোমার বিয়ে হবে, আমি তোমাকে একটা উপহার দিতে চাই। ও স্যার একটা খাম দিলেন, খামে ছিল 5,000 টাকা। রাকিবের চোখ বড় হয়ে গেল। স্যার, এটা আমি নিতে পারবো না। আগে, এটা উপহার, তুমি আমার ছাত্রীর মতো, তুমি অবশ্যই নেবে। স্যার জোর করলেন। রাকিব স্যারকে জড়িয়ে ধরল। স্যার, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, তুমি ভালো থাকো, এটাই চাই। এদিকে রাকিবের ভাগ্য ঘুরতে শুরু করল। একদিন এনজিওর ডিরেক্টর রাকিবকে ডাকলেন। বললেন, রাকিব, তোমার কাজ আমরা খুব পছন্দ করেছি, আমরা একটা নতুন প্রজেক্ট শুরু করছি, তুমি প্রজেক্ট ম্যানেজার হবে, বেতন হবে 35,000 টাকা গো। রাকিব বিশ্বাস করতে পারল না। 35,000 টাকা? এত টাকা কখনো কল্পনাও করেনি। স্যার, সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ, তুমি যোগ্য, তুমি পারবে গো, ডিরেক্টর বললেন। রাকিব সাথে সাথে তানিয়াকে ফোন করল। তানিয়া খুশিতে চিৎকার করল। সন্ধ্যায় রাকিব মাকে ফোন করল, সব বলল। মা কাঁদতে লাগল, খুশির কান্না। ভাই, আল্লাহ তোমার ভালো করেছে, তুমি অনেক কষ্ট করেছ। খিমা বলল, মা, এখন আমরা ভালো থাকব, মিথিলার পড়াশোনা ভালো হবে, তুমি সুস্থ থাকবে। গুল। বিয়ের দিন এলো। সিম্পল কিন্তু সুন্দর বিয়ে। গ্রাম থেকে মা আর মিথিলা এসেছে, রাকিবের বন্ধুরা এসেছে, এনজিও অফিসে সবাই এসেছে। তানিয়া দেখতে খুব সুন্দর লাগছিল লাল শাড়িতে, রাকিব পাঞ্জাবি পরেছে। বিয়ে হল, সবাই দোয়া করল, আশীর্বাদ করল। রাকিব আর তানিয়া নতুন জীবন শুরু করল। নবম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। বিয়ের পর রাকিব আর তানিয়া জেলা শহরে একটা বড় ফ্ল্যাট ভাড়া নিল, 2 বেডরুমে। তারা ঠিক করে মা আর মিথিলাকে নিয়ে আসবে। মা প্রথমে রাজি হল না, বলল, তোমরা নতুন বিয়ে করেছ, আমরা গেলে তোমাদের সমস্যা হবে। কি? তানিয়া জিজ্ঞেস করল। ভাবছি আমাদের যাত্রার কথা। 8 বছর আগে আমি একজন গরিব স্কুল শিক্ষক ছিলাম, আজ আমার নিজের স্কুল আছে, 1,000 বাচ্চা পড়ছে। হ্যাঁ, আমরা অনেক দূরে এসেছি, কিন্তু আরও অনেক পথ বাকি। তানিয়া বলল, জানো তানিয়া, কখনো কখনো মনে হয় স্বপ্ন দেখা ভালো, স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। আমি স্বপ্ন দেখেছিলাম বলে আজ এখানে এসেছি। রাকিবের হাত ধরল। আর আমি তোমাকে বিশ্বাস করেছিলাম বলে তোমার স্বপ্ন আমার স্বপ্ন হয়ে গেল। দুজন চুপচাপ দাঁড়িয়ে রইল। নিচে বাচ্চারা খেলছে, তাদের হাসির শব্দ শোনা যাচ্ছে। রাকিব বলল, জানো তানিয়া, আমার এখন মনে হয় জীবনের সবচেয়ে বড় সফলতা হল মানুষের মুখে হাসি ফোটানো। টাকা, প্রতিষ্ঠা সব তুচ্ছ। যখন দেখি একটা গরিব বাচ্চা আমাদের স্কুলে পড়ে ভালো রেজাল্ট করছে। তানিয়া মাথা নাড়ল। একদম ঠিক। তুমি জানো, গত সপ্তাহে সেই রহিম নামের ছেলেটা এসেছিল যে 3 বছর আগে আমাদের স্কুলে ভর্তি হয়েছিল? হ্যাঁ, মনে আছে তার। বাবা রিকশা চালায়, সে ক্লাসে ফার্স্ট হয়েছে। তার বাবা এসে আমার পা ছুঁয়ে কাঁদছিল, বলছিল, আপনারা না থাকলে আমার ছেলে লেখাপড়া শিখতে পারত না। রাকিবের চোখ ভিজে গেল। এই মুহূর্তগুলোর জন্যই আমরা কাজ করি। হঠাৎ অনন্যা দৌড়ে এলো। বাবা, বাবা, দেখো আমি কি এঁকেছি। রাকিব মেয়েকে কোলে তুলে নিল। অনন্যা একটা ছবি দেখালো, একটা স্কুল, সামনে অনেক বাচ্চা। এটা কি? রাকিব জিজ্ঞেস করল। এটা আমাদের স্কুল, দাদু বলেছে তুমি এই স্কুল বানিয়েছ গো, অনন্যা বলল। রাকিব মেয়ের কপালে চুমু খেল।
হ্যাঁ রে, একদিন তুইও বড় হয়ে ভালো কিছু করবি। আমি ডাক্তার হব মাছির মতো, তারপর গরিব মানুষদের দেখব, অনন্যা বলল। তানিয়া হাস। দেখছ, আমাদের পরবর্তী প্রজন্ম স্বপ্ন দেখছে গো। দ্বাদশ অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। কিন্তু জীবন কখনো সোজা পথে চলে না। একদিন রাকিব খবর পেল স্কুলের জমি নিয়ে সমস্যা হয়েছে। একজন স্থানীয় রাজনীতিবিদ দাবি করছে জমিটা তার। রাকিব চিন্তায় পড়ে গেল। সে আইনজীবীর সাথে দেখা করল। আইনজীবী বলল, কাগজপত্র দেখাও। রাকিব সব কাগজ দেখাল। আইনজীবী দেখে বলল, তোমার কাগজ ঠিক আছে, কিন্তু ওই লোক ক্ষমতাবান, সে ঝামেলা করবে। তাহলে কি করব? ফোনে একজন জিজ্ঞেস করল, জি, আপনাকে জানাতে পেরে আনন্দিত যে আপনার নাম জাতীয় শিক্ষা পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। আপনি গ্রামীণ শিক্ষায় অসামান্য অবদান রেখেছেন। গুল রাকিব স্তব্ধ হয়ে গেল। জাতীয় পুরস্কার? সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ, আগামী মাসে ঢাকায় অনুষ্ঠান হবে। মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কার দেবেন। রাকিব ফোন রেখে তানিয়াকে জড়িয়ে ধরল। তান, আমরা জাতীয় পুরস্কার পেয়েছি। তানিয়া কাঁদতে লাগল। খুশির কান্না। তুমি পেরেছ, তুমি সত্যিই পেরেছ। মা খবর শুনে কাঁদল। ভাই, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো গো। মিথিলা বলল, ভাইজান, তুমি আমার হিরো গো। অনন্যা এখন 7 বছর, বলল, বাবা, তুমি সবচেয়ে ভালো বাবা। পুরস্কারের দিন ঢাকা, বঙ্গভবন। রাকিব স্যুট পরেছে, তানিয়া শাড়ি পরেছে। মা, মিথিলা, অনন্যা সবাই গেছে। মানিক স্যারও গেছে। তিনি রাকিবকে বললেন, আমি গর্বিত, তোমার শিক্ষক ছিলাম গো। অনুষ্ঠানে অনেক মানুষ। রাকিবের নাম ডাকা হল। সে মঞ্চে উঠল। প্রধানমন্ত্রী তাকে পুরস্কার দিলেন, একটা ক্রিস্ট, একটা সার্টিফিকেট আর 5 লাখ টাকা। রাকিব মাইকে দাঁড়িয়ে বলল, আমি একজন সাধারণ গ্রামের ছেলে। আমার বাবা রিকশা চালাতেন। আমি গরিব পরিবার থেকে এসেছি, কিন্তু আমি স্বপ্ন দেখতে ছাড়িনি। আজ আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি, যে কেউ পারি, যদি সে চেষ্টা করে গিয়ে। পুরো হল হাততালিতে মুখরিত হল। এই পুরস্কার শুধু আমার নয়, এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মায়ের, আমার বোন মিথিলার, আমার গুরু মানিক স্যারের, আর আমার সেই সব বাচ্চাদের যারা আলোর পাঠশালায় পড়ছে। গোয়াবার হাততালি। অনুষ্ঠান শেষ হল, সবাই বাড়ি ফিরল। সেই রাতে রাকিব ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। তার মনে পড়ল সেই দিনের কথা, যখন সে পদ্মা নদীর ধারে বসে ভাবছিল জীবন দিয়ে কি করবে। আজ সেই জীবন কত বদলে গেছে। তানিয়া এসে পাশে দাঁড়াল। কি ভাবছ? ভাবছি আমরা কত দূর এসেছি, আর ভাবছি আমাদের এখনো কত কাজ বাকি। হ্যাঁ, আমাদের স্বপ্ন এখনো শেষ হয়নি। তানিয়া বলল, 5ম অধ্যায়, উত্তরাধিকার। আরও 5 বছর কেটে গেল। রাকিবের বয়স এখন 45। তার 10টায় আলোর পাঠশালা আছে। 10টা জেলায় 6,000 বাচ্চা পড়ছে। 4 শিক্ষক কাজ করছে। মিথিলা এখন একজন সফল ডাক্তার। সে নিজের একটা হাসপাতাল খুলেছে। গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেয়। অনন্যা এখন 12 বছর। সে আলোর পাঠশালাতেই পড়ছে। সে খুব মেধাবী। তার স্বপ্ন শিক্ষক হওয়া। মা এখন অনেক বয়স্ক, কিন্তু সুস্থ। সে নাতি নাতনিদের নিয়ে সময় কাটায়। হ্যাঁ, রাকিবের এখন 2 সন্তান। অনন্যার পরে একটা ছেলে হয়েছে, নাম অনির্বাণ, বয়স 5 বছর। রাকিব এখন একটা বড় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তার কাজের স্বীকৃতি সারা দেশে। বিদেশ থেকেও মানুষ আসে তার স্কুল দেখতে। কিন্তু রাকিব এখনও সেই সাধারণ মানুষই আছে। সে নিজে স্কুলে যায়, বাচ্চাদের পড়ায়, তাদের সাথে খেলে। একদিন একজন সাংবাদিক রাকিবকে ইন্টারভিউ করতে এলো। সে জিজ্ঞেস করল, আপনার সাফল্যের রহস্য কি? রাকিব হেসে বলল, রহস্য বলে কিছু নেই, শুধু 3টা জিনিস, স্বপ্ন, পরিশ্রম আর সততা। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা? আরও 20টা স্কুল খুলব, প্রতিটা জেলায়, যাতে কোনো বাচ্চা শিক্ষা থেকে বঞ্চিত না হয়। আপনি কি রাজনীতিতে আসবেন? অনেকে বলছে আপনি দেশের জন্য অনেক করতে পারবেন। রাকিব মাথা নাড়ল। না, আমি শিক্ষক থাকতে চাই, রাজনীতি আমার জায়গা নয়।
সাংবাদিক আরও অনেক প্রশ্ন করল। রাকিব উত্তর দিল। সেই রাতে টিভিতে ইন্টারভিউ দেখানো হলো। পুরো দেশ দেখল। অনেক মানুষ অনুপ্রাণিত হলো রাকিবের গল্পে। পরের দিন রাকিবের ফোন বাজতে লাগল। অনেক মানুষ সাহায্য করতে চায়, ডোনেশন দিতে চায়, স্বেচ্ছাসেবক হতে চায়। রাকিব তানিয়াকে বলল, দেখছো, মানুষ ভালো কাজে এগিয়ে আসতে চায়, শুধু সুযোগ দরকার। তানিয়া বলল, হ্যাঁ, আর তুমি সেই সুযোগ তৈরি করেছ। শেষ অধ্যায়, জীবনের অর্থ। আরও 10 বছর পরের ঘটনা। রাকিবের বয়স এখন 55, চুলে পাক ধরেছে, কিন্তু চোখে এখনও সেই আগুন। তার এখন 25টা আলোর পাঠশালা আছে, 15,000 বাচ্চা পড়ছে, 1000-এর বেশি শিক্ষক কাজ করছে। মা আর বেঁচে নেই, 3 বছর আগে মারা গেছেন শান্তিতে। তার শেষ ইচ্ছা ছিল রাকিব যেন তার কাজ চালিয়ে যায়। রাকিব সেই ওয়াদা রেখেছে। মিথিলা এখন একজন প্রতিষ্ঠিত ডাক্তার, তার হাসপাতাল জেলার সেরা হাসপাতাল। সে বিয়ে করেছে একজন ইঞ্জিনিয়ারকে, তাদের 2 সন্তান। অনন্যা এখন 22 বছর, সে শিক্ষক হয়েছে, আলোর পাঠশালাতেই পড়ায় সে, বাবার উত্তরসূরি। অনির্বাণ এখন 15 বছর, সে মেডিকেলে পড়তে চায়, মাসির মতো ডাক্তার হতে চায়। রাকিব এখন অনেক কম সময় অফিসে থাকে, বেশিরভাগ সময় বাচ্চাদের সাথে থাকে, গল্প বলে, গান শেখায়, জীবনের পাঠ দেয়। একদিন একটা বাচ্চা রাকিবকে জিজ্ঞেস করল, স্যার, আপনি এত কিছু করলেন কেন? আপনি তো ব্যবসা করে ধনী হতে পারতেন।